গুড মর্নিং বন্ধুরা, সিটিভিএনের এডুকেশন অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা হাজির হয়ে গেছি নতুন একটা বিষয় নিয়ে এবং অবশ্যই নতুন একটা চ্যাপ্টার নিয়ে। কারণ আমাদের পড়াশোনা চালিয়ে যেতেই হবে, সময় যেরকমই হোক না কেন পড়াশোনাকে থামিয়ে রাখা যায় না। আর সেই কারণেই আমাদের এই বিশেষ প্রয়াস এডুকেশন অনলাইন। তোমরা এবার বসে পড়ো, কারণ আমাদের কিন্তু আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি আজকে পড়াবেন হচ্ছে একাদশ শ্রেণীর জীববিদ্যা। তাই আগে আমরা স্যারের সাথে পরিচয় করে নিই। আমি স্বাগত জানাচ্ছি হৃদেন্দ্রনাথ হাওলাদারকে, আপনাকে স্বাগত জানাই। এবং যে বিষয়টা বললাম যে আমাদের পড়াশোনা সবসময় চালিয়ে যেতেই হবে, এই প্যান্ডেমিক সিচুয়েশনেও কোনো কিছু আটকে থাকবে না। সেক্ষেত্রে যেহেতু মানে আপনি এতজন স্টুডেন্টদের দেখছেন, কি মনোভাব তাদের? কারণ যেহেতু এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিল হয়ে গেল, কিভাবে তারা উত্তীর্ণ হচ্ছেন সেটা নিয়েও বোঝা যাচ্ছে না। একটা সংশয় থাকছে ছাত্রছাত্রীদের মনে, একটা ভয়ও থাকছে। দেখুন, সরকার যখন একটা সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তীতে কোনো না কোনো একটা প্রসিডিওর তো রান করবে। তাদের মূল্যায়নের যে ব্যাপারটা চলছে, যে মার্কশিট কী করে তৈরি হবে, সার্টিফিকেট কীরকম হবে, আর মার্কশিটে মার্ক ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে, সেটা আগের যে প্রিভিয়াস ক্লাসে তারা পড়তো সেটার অ্যানুয়ালের বেসিসে হবে কি না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এই যে পরীক্ষাটা এতদিন আটকে ছিল, সেটার জন্য যে ডিলেটা হলো এদের জীবনে, তো পড়াশুনোর সংক্রান্ত এদের এই যে স্থবিরতা বা বসে থাকতে থাকতে এই যে ছোট ছোট ছেলে মেয়েদের মনে একটা ডায়লেমা তৈরি হয় যে আমার কি হবে এরপরে, পড়াশোনাটা কি করব, এবং না করতে করতে না এদের মধ্যে একটা টেন্ডেন্সি চলে আসে যে না আর অতটা টাইম দেয় না বা এটা অত চর্চা করে না। তো সেই জায়গা থেকে আজকে দাঁড়িয়ে এটা সরকারের সত্যিই ভালো একটা পদক্ষেপ হয়েছে যে অ্যাটলিস্ট একটা কিছু ডিক্লেয়ার করে দিয়েছে যে হ্যাঁ তোমরা অটো প্রমোটেড হয়ে গেলে এবার তোমরা মূল্যায়ন প্রসিডিওর হবে সেভাবে, হয়তো খুব তাড়াতাড়ি এর মধ্যেই একটা কিছু ওরা মূল্যায়ন পদ্ধতি নির্দেশ করে দিয়ে মার্কশিটটা তৈরি করে দেবে। তার বেসিসে এবার সে নিজের স্কুলে চান্স পেলো বা কোনো একটা কলেজে গিয়ে উঠলো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো দুটোই এরকম হয়ে রয়েছে অবস্থা। তো একটা অ্যাসিওরেন্স যেহেতু পাওয়া গেল যে আমি পরবর্তীতে শুরু করতে পারবো, ওই স্থবিরতাটা কেটেছে। এবার সেটার বেসিসে এখন মনে হয় যে পড়াশোনাটা শুরু করে দেওয়া উচিত। এবং যেহেতু পড়াশোনা শুরু করে দেওয়া উচিত, তাই আমরাও কিন্তু আমাদের একাদশ শ্রেণীর ক্লাস শুরু করে দিচ্ছি। তো সেক্ষেত্রে আজকে যেহেতু আমাদের সাবজেক্ট হচ্ছে জীববিদ্যা, তাই এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা যে চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা হবে জীববিদ্যার, সেই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। কারণ আজকে আমাদের সঙ্গে যেহেতু টিচার থাকছেন, তিনি কিন্তু প্রশ্নের উত্তর অবশ্যই দিয়ে দেবেন। তাহলে শুরু করা যাক আজকে আমাদের অনলাইন ক্লাস। আচ্ছা, আজকে আমরা একাদশ শ্রেণীর যে থার্ড ইউনিট, আমাদের একাদশ শ্রেণীর যে সিলেবাস, তাতে থার্ড ইউনিটের যে ফার্স্ট চ্যাপ্টার, যেটাকে বাংলায় বলা হয় কোষ জীবনের মূল একক, সেল দ্য বেসিক অফ লাইফ, সেই চ্যাপ্টারটা সম্পর্কে আমরা পড়ব। কোষ জীবনের আদি বা পৃথিবীতে এমন কিছু তৈরি হলো যা প্রাণের সৃষ্টি করলো, ঠিক? তো আমরা প্রথম পৃথিবীতে প্রাণের সৃষ্টির দিক থেকে কিন্তু কেমোজেনি মতবাদ পাই, যে সমুদ্রের জলে বিভিন্ন ধরনের মিনারেলসের উপস্থিতিতে গরম জলের মধ্যে নানা ধরনের প্রোডাক্ট কম্বাইন হয়ে গিয়ে একটা কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার যে মডেলগুলো বিজ্ঞানীরা বলেছিলেন, সেই ওপারিন এবং হ্যালডেনের মতবাদ অনুযায়ী কেমোজেনি মতবাদ যেটা বলেছিলেন, তো তার মাধ্যমে প্রথম কোষ সৃষ্টি হওয়ার কথা আমরা কম বেশি সবাই পড়াশুনোর ক্ষেত্রে বায়োলজিতে পড়ে থাকি। আমরা আজকে যে চ্যাপ্টারটা নিয়ে পড়াশুনো করছি সেটা হলো কোষ, এবং কোষের ভেতরে কি কি জিনিসপত্র থাকে, কত রকমের কোষ হতে পারে, এই কোষের যে টিস্যু গ্রেডেশন আসে বা কলা স্তরীয় যে বিভাগ তৈরি হয় সেটা কিভাবে হয়, এই যাবতীয় জিনিস নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে। সেটার নাম হলো কোষ। আচ্ছা, এই কোষের উৎপত্তির পরবর্তীতে এখন কিন্তু আর নতুন করে ওই সমুদ্রের জলে কোষ উৎপাদিত হয় না। এখন এসে গেছে বায়োজেনেসিস থিওরি, মানে প্রত্যেকটা জীব তার প্রায়র কোনো একটা প্যারেন্টাল জীব থেকে সৃষ্টি হবে, সেটা যৌন জননের মাধ্যমে হোক অযৌন জননের মাধ্যমে হোক, একটা কোষই আরেকটা কোষের উৎপাদন করবে বা একটা জীব থেকেই আরেকটা জীবের উৎপাদন হবে। এটা হলো বায়োজেনেসিস থিওরি। তো কোষ দিয়েই একটা ইউনিসেলুলার অর্গানিজম যেমন তৈরি হয়, একটা মাল্টিসেলুলার অর্গানিজম লাইক আস বা যে কোনো একটা উন্নত উদ্ভিদ বা প্রাণী,
তাদের বহুকোষীয় শরীরটাও কিন্তু এই কোষ দিয়ে তৈরি হয়। তাহলে কোষের কেউ না কেউ আবিষ্কার করেছিল, এবং যেহেতু কোষ প্রচণ্ড ছোট, তো এটার দেখার জন্য কিছু যন্ত্রপাতি আবিষ্কার করতে হবে, কারণ খালি চোখে তো কোষ দেখা যাবে না, তাই না? তো এই বেসিক যে লাইফের ইউনিট বা একক, এই যে কোষ, এই কোষকে আমরা সাধারণত বইতে সংজ্ঞায়িত করতে দেখি যে কোনো জীবদেহের গঠনগত এবং কার্যগত একক হলো কোষ। ঠিক আছে? তাহলে এই গঠনগত কার্যগত একককে প্রথম দেখতে হলে দরকার হলো একটা অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ। এক্ষেত্রে আমরা প্রথমে আসব ডিসকভারি অফ সেল। সেল কি করে আবিষ্কৃত হলো? 1590 খ্রিস্টাব্দে হল্যান্ডের চশমা বিক্রেতা দুই ভাই, একজনের নাম হলো ফ্রান্সিস জ্যানসেন, আরেকজনের নাম হলো জ্যাকারিয়াস জ্যানসেন। এই জ্যানসেন ভ্রাতৃদ্বয়, তারা যেহেতু চশমা বিক্রেতা ছিলেন, তারা ফোকাস লেংথ বা কোনো একটা লেন্সের ফোকাস সম্পর্কে, তাদের লেন্সের কার্ভেচার সম্পর্কে ভালো আইডিয়া ছিল। তারা প্রথমের দিকে কমার্শিয়াল এক ধরনের অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করলেন। কমার্শিয়াল বলতে যেটা লোকে কিনতে পারে বা লোকে ব্যবহার করতে পারে কিনে, আর সেটার বিবর্ধন ক্ষমতা ছিল 10x থেকে 30x এর মধ্যে, ইন বিটুইন। হ্যাঁ, এর রেজলিউশন পাওয়ার বা বিবর্ধন ক্ষমতা ছিল 10x to 30x এর মধ্যে। তার মধ্যে মোটামুটি বড় করে দেখা যাওয়ার মতো একটা মাইক্রোস্কোপ ডিজাইন করেছিলেন এই ফ্রান্সিস জ্যানসেন এবং জ্যাকারিয়াস জ্যানসেন 1590-তে। পরবর্তীতে আমরা যে বিজ্ঞানীর নাম সর্বোচ্চভাবে পাই 1665-এ রবার্ট হুক। রবার্ট হুক কী করলেন? উনি প্রথম সেল খুঁজে পেলেন। এই সেই ব্যক্তি যিনি প্রথম সেল সম্পর্কে ধারণা দেন বা সেলের গঠন সম্পর্কে প্রথম দেখতে পান, এবং তিনি এটা আবিষ্কার কোথা থেকে করলেন? কর্ক গাছের ছিপি থেকে খুব পাতলা একটা ডিসেকশন করে নিয়ে সেটাকে যখন ওনার নিজস্ব বানানো, রবার্ট হুকে কিন্তু নিজস্ব বানানো অণুবীক্ষণ যন্ত্র, তার মাধ্যমে উনি এই কর্কের ছিপির পাতলা প্রস্থচ্ছেদের মধ্যে এরকম কুঠুরির মতন ষড়ভুজাকৃতি অংশগুলোকে দেখতে পান। ফিরবো, একজন দর্শক বন্ধু ইতিমধ্যেই এসে গিয়েছেন। নমস্কার, কে বলছেন? আমি অপূর্ব সাধুকা বলছি। আপনার নামটা বোঝা গেল না, একবার বলুন। অপূর্ব সাধুকা। কি প্রশ্ন রয়েছে আপনার? স্যারকে জিজ্ঞাসা করার ছিল যে, প্রশ্নটা বলছি, জিজ্ঞাসা করার ছিল যে জীববিদ্যার যে কোন বইটা সব থেকে ভালো? আচ্ছা, জীববিদ্যার কোন বইটা সব থেকে ভালো? কোন ক্লাসে পড়া হয়, মানে 11-এ পড়া হয়? ক্লাস 11-এ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, সেক্ষেত্রে স্যার অবশ্যই বলে দিচ্ছেন, তুমি অনুষ্ঠান দেখতে থাকো। ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, দেখো, এই জীববিদ্যাটা সায়েন্স স্ট্রিমের একটা সাবজেক্ট, তো এবার দেখতে হবে যে তুমি কোন ধরনের কম্বিনেশনটা নিচ্ছ। যদি পিওর সায়েন্স নাও তাহলে তোমার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকে। কখনো এটা কেউ বায়োসায়েন্স হিসাবে ম্যাথটাকে 4 সাবজেক্টে, বায়োলজিটাকে ফার্স্ট সাবজেক্ট রাখে। অনেকে বায়োসায়েন্স নেয়, নিউট্রিশন, এডুকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই ধরনের কম্বিনেশনের সাথেও বায়োলজিকে রাখা হয়। আর্টসের অনেক স্টুডেন্টরাও আর্টস বায়োলজি হিসাবে এই একই বায়োলজি পড়ে থাকে। এবার ডিপেন্ড করে তুমি কতটা জানতে চাও বা তোমার এই বায়োলজি নিয়ে কতটা এগোনোর ইচ্ছে। যদি তোমার মনে হয় যে আমি পিওর সায়েন্স নিয়েছি, বায়োলজি আছে, কিন্তু আমি জয়েন্ট এন্ট্রান্স দেবো বা যেই মেইনস দেবো, আমি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাব, তাহলে তুমি যে কোনো ধরনের পাঠ্য বই ব্যবহার করতে পারো, যে কোনো প্রকাশনীর, সেটার মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি ভাবো যে আমি নিট দেবো, হ্যাঁ, এটা তো একটা ন্যাশনাল লেভেল এক্সাম, তো যদি তুমি ডাক্তারের দিকে যেতে চাও যে আমি নিট দেবো, এইমস বা AIPMT এই ধরনের বড় বড় এক্সামগুলোকে দেওয়ার চেষ্টা করব, ন্যাশনাল লেভেলে আমি পড়াশুনো করার চেষ্টা করব, তো বাংলা মানে ইংরেজিতে পড়বো কি না, এটা একটা বড় ব্যাপার হয়। যে ইংলিশ ভার্সনে নেওয়া শুরু করে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অনেক স্টুডেন্টরা ইংলিশ ভার্সনে হঠাৎ করে 11-12-এ নেওয়া শুরু করে, অথচ তারা 9-10-এ একটা খুব পাতলা টাইপের বই পড়ে যেটার সিলেবাসটা অনেক কম।
এবং বলে রাখি 11-এর বায়োলজি কিন্তু খুব ভাস্ট সিলেবাস, প্রায় 20টা চ্যাপ্টার থাকে 5টা ইউনিটের মধ্যে। তো একে তো টাইম শর্ট হয়ে গেছে এদিকে, তো তোমাদের খুব লেগে পড়ে পড়াশুনো করতে হবে, প্রত্যেক দিন রুটিন ওয়াইজ বসতে হবে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে, যদি তোমরা পিওর সায়েন্সের স্টুডেন্ট হও এবং নিট জেই মানে দুটোই দিতে চাও বা কোনো একটা জিনিস সেপারেটলি দিতে চাও, তোমাকে কিন্তু সবগুলো সাবজেক্টকে প্রত্যেকটা দিন রুটিন ওয়াইজ টাইম দিতে হবে। মানে যা রেস্ট নেওয়ার ঝিমানোর হয়ে গেছে সেটার আর অবকাশ নেই, ঠিক আছে? আর মোটামুটি যা পাবলিকেশনসগুলো রয়েছে সেগুলো তো তুমি পড়তেই পারো। সবার মধ্যেই সিলেবাস একই, সব রাইটাররাই যারা প্রকাশনীর আন্ডারে লেখেন সবাই ওই একই টপিকের ওপরে লেখে। এবার তুমি যদি বেশি জানতে চাও তাহলে দুটো বই পড়লে, একই যখন চ্যাপ্টার পড়ছো দুটো বই থেকে দেখে নিলে যে কম্পারেটিভলি কী আলাদা আলাদা ইনফরমেশনস রয়েছে। তবে নিটের জন্য আমি বলবো এনসিইআরটি বেস, এনসিইআরটির থেকে বেস্ট বই কিছু নেই, কারণ নিটের সিলেবাসেও যে পুরো এনসিইআরটিকে কিন্তু ফলো করা হয় এবং বাইরে থেকে প্রশ্ন আসা বন্ধ হয়ে গেছে, যে আউট অফ সিলেবাস বইয়ের বাইরে কোনো কিছু দেবে সেরকম কিন্তু নিটের কন্ডিশনে নেই, বা ওই সিলেবাসের বাইরেও বেরোবে না। তো এনসিইআরটি যে সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ডরাও খুব ফলো করে, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরাদেরও আমি বলবো যে এনসিইআরটি বেস পড়াশুনো করো, লাইন বাই লাইন কী আছে মুখস্থ করে ফেলো দরকার হয়। বইগুলো খুব পাতলা 11-এর ভলিউম 1 হয়, 12-এর ভলিউম 2 হয়, তো সেই একটা পড়ো। বাংলা মিডিয়ামের তোমাদের যে বইগুলো হয় সেগুলোর বেশ বড় ওজনেও অনেক বেশি হয়, তো সেখান থেকে যেহেতু মাদার ল্যাঙ্গুয়েজ তোমার শিখতে সুবিধে হবে, ইনফরমেশন চটজলদি তোমার মেমোরিতে চলে আসবে, তারপরে তুমি এই জিনিসটাকে ইংরেজিতে নিয়ে পড়ো, কোনো সমস্যা হবে। একদমই। আর একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি শঙ্কর বলছি। আপনি আপনার টিভি সাউন্ডটা বন্ধ করে ফোনে কথা বলুন, তাহলে আমাদের কথা বলতে সুবিধা হবে। হ্যাঁ, আমি শঙ্কর বলছি হরিকাছালি থেকে। আচ্ছা, কি প্রশ্ন রয়েছে আপনার? হ্যালো, হ্যাঁ, কি প্রশ্ন রয়েছে আপনার? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক বন্ধুদের অবশ্যই, যেটা আমরা অনুষ্ঠান শুরুর সময় বারবার বলছি, যে যখন আপনারা ফোন করবেন আপনারা টিভির সাউন্ডটা বন্ধ করে ফোনে কথা বলুন, ফোনে কথা শুনুন, তাহলে যেরকম আপনারও কথা বলতে সুবিধা হবে, আমাদেরও কিন্তু সেটা বলতে এবং শুনতে দুটোতেই সুবিধা হবে। তাই দর্শক বন্ধুরা দয়া করে যখন ফোন করবেন প্লিজ আপনারা কিন্তু টিভি সাউন্ডটা বন্ধ করে ফোনে কথা বলবেন। আমরা আবারও ফিরবো আমাদের জীববিদ্যার আলোচনায়। আচ্ছা, তো রবার্ট হুক এই যে সেল বা কুঠুরির মতন জিনিসগুলোকে খুঁজে পেলেন, তিনি এটা গ্রিক অক্ষর সেলা বা গ্রিক শব্দ সেলা বা কুঠুরি, মঙ্করা, টিবেটিয়ান মঙ্করা যে ধরনের প্রকোষ্ঠগুলোর মধ্যে ধ্যান সাধনা করেন সেই ধরনের জিনিস হিসাবে উনি ভেবেছিলেন বা দেখেছিলেন। তো উনি ওই গ্রিক শব্দ সেলা থেকে সেল কথাটাকে নিয়ে আসেন, নিজের মাইক্রোগ্রাফিয়া নামক একটা উনি বই করেছিলেন। মানে যা কিছু উনি অনুবীক্ষণ যন্ত্রে দেখতেন, তখন তো ছবি তোলার ব্যাপার ছিল না, তো সেই আমলের সায়েন্টিস্টরা লাইক 16th সেঞ্চুরির সায়েন্টিস্টরা ওই অনুবীক্ষণ যন্ত্রে দেখতো একবার, আর পাশে খাতা পেন নিয়ে বসে ওই ডিজাইনটা বানাতো। তো ওনার ওই মাইক্রোগ্রাফিয়া বইতে ওনার হাতে আঁকা প্রচুর ছবি, বিভিন্ন পতঙ্গের ছবি বা বিভিন্ন পতঙ্গের ডানা বা উদ্ভিদের পার্ট, এই জিনিসগুলো যা উনি দেখেছিলেন সেগুলো উনি ডেসক্রাইব করেছেন। তো আমাদের এত ডিটেলসে জানার দরকার নেই। রবার্ট হুক প্রথম সেল দেখেছিলেন এবং সেল নামকরণ করেছিলেন, দেখেছিলেন কোথা থেকে? কর্ক গাছের চিপি থেকে। ওকে, দেন চলে আসবো 1674-এ অ্যান্টন ভন লিউয়েনহক, এটাতে ইংরেজিতে বানানটা করাটা খুব ক্রিটিক্যাল হয়, একটু ভালো করে দেখবে। লিউয়েনহোয়েক, ঠিক আছে? এই অ্যান্টন ভন লিউয়েনহোয়েক বানানটা কিন্তু খুব ক্রিটিক্যাল, একটু সিলেবল ভাগ করে করবে হয়ে যায়। তো এই লিউয়েনহোয়েক ইনি কী করলেন, ইনি নিজের বানানো অনুবীক্ষণ যন্ত্র, যেটা ফার মোর বেশি রেজলিউশন সম্পন্ন দেন রবার্ট হুক, উনি কিন্তু একটু এসেন্ট্রিক টাইপের মানুষ ছিলেন। কি করতেন একা সেগুলো খুব একটা বেশি রাষ্ট্র করতেন না বা লোককে জানাতেন না। হ্যাঁ, তো দেখা গেছে উনি বেশ ভালো মডিফাইড টাইপের অনুবীক্ষণ যন্ত্র সেই আমলে ওনার সময় উনি টেকনিক্যালি বানিয়েছিলেন, এবং তা দিয়ে পুকুর থেকে জল তুলে এনে সেই জলের মধ্যে কি আছে সেগুলোকে দেখার চেষ্টা করতেন।
তো এই প্রথম উনি শুক্রাণু পর্যবেক্ষণ করা, ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করা, লিভিং সেল, ঠিক আছে। তো অ্যান্টন ভন লিউয়েনহক কিন্তু প্রথম লিভিং সেল পর্যবেক্ষণ করার জন্য আমরা ওনাকে চিনি বা ওনার সম্পর্কে পড়ি। আচ্ছা, তো এই গেল হলো শুরুর দিকের ডিসকভারি, যে ক্ষেত্রে আমরা পরিচয় পেলাম দুজন সায়েন্টিস্টের, যে সায়েন্টিস্টরা সাধারণত এই সেল সম্পর্কে বা সেল সাইটোলজি, যে জীবনবিজ্ঞানের যে বড় পার্টটার মধ্যে এই সেল নিয়ে ডিসকাস করা হয়, তার সূচক বা তাদের এই কাজের জন্যই কিন্তু সেল সাইটোলজিটা উঠে এলো বায়োলজির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা আরও নাম পাবো, ধরুন 1838 থেকে 1839 এই সময়ে স্লেইদেন এবং এর নাম হলো ম্যাথিয়াস স্লেইদেন আর থিওডর সোয়ান। এরা দুজন হলেন জার্মান বিজ্ঞানী, এবং স্লেইদেন ছিলেন বটানিস্ট, সোয়ান ছিলেন জুলজিস্ট। এরা দুজন মিলে সেল থিওরিকে প্রণয়ন করলেন। সেল থিওরি জিনিসটা কি? স্লেইদেন নিজের মতো করে বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখে টেকে ঘেটে ঘুটে, বটানিস্ট যেহেতু ছিল, তো সে কী করলো, দেখা গেল যে সে প্রথম আবিষ্কার করলো বড় বড় যে মাল্টিসেলুলার অর্গানিজমস বা প্রত্যেকটা উদ্ভিদ, প্লান্টস আর মেড আপ অফ সেলস। তো উনি প্রথম এটা বললেন যে প্রত্যেকটা প্লান্ট সেল দিয়েই তৈরি। আবার জুলজিস্ট যেহেতু সোয়ান ওর সাথেও কাজ করছে, তো সে দেখলো সব অ্যানিমালসও সেলস দিয়েই তৈরি, ঠিক আছে। তো ওনারা এখান থেকে একটা সাধারণ সিদ্ধান্তে এলেন যে যে কোনো ধরনের লিভিং অর্গানিজম, সেটার স্ট্রাকচারাল ইউনিট হলো সেল। আমরা আলোচনায় ফিরবো, আর একজন দর্শক বন্ধু এসে গেছেন। নমস্কার, কে বলছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবারও ফিরবো আলোচনায়। ওকে, তো স্ট্রাকচারাল ইউনিট অফ সেল হিসাবে ওনারা যেমন খুঁজে পেলেন, সেমভাবে ওনারা এই সেল থিওরিতে আরেকটা জিনিস পেলেন, সেটা হলো গিয়ে একটা তো হলো স্ট্রাকচারালি তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা সেল তার মাদার সেল থেকে তৈরি হয়, সেই সম্পর্কে পরবর্তীতে ধারণা দিলেন 1855-এ রুডলফ ভিরচাও। রুডলফ ভিরচাও উনি নিজের ভাষায়, বিদেশি মানুষ ছিলেন, ওমনিস সেলুলা ই সেলুলা, এই কথাটা উনি বললেন, ঠিক আছে। এই ওমনিস সেলুলায় সেলুলা, এই কথাটার মানে হলো প্রত্যেকটা সেল তার প্রায়র মাদার সেল থেকে তৈরি হয়। তো এটা রুডলফ ভিরচাও এটাকে নতুনভাবে অ্যাড করলেন এবং সেল থিওরি আরেকটু গুরুত্ব পেল। তো সেল থিওরি, যেহেতু সেল সম্পর্কে মানুষের তখন আইডিয়াই ছিল না, এই ধরনের থিওরি প্রকাশগুলো পরে নোবেল দ্বারা এদেরকে সম্মানিত করা হয়েছে। কিন্তু এই সেল থিওরির বেশ কিছু লিমিটেশনস ছিল, যেমন সেল থিওরি কখনো টিস্যু গ্রেডেশন বা কলা সম্পর্কে আইডিয়া দেয় না, সেলের ভেতরে কী কী আছে না আছে সেই সম্পর্কে আইডিয়া দেয় না, সেল কীভাবে কাজ করে সেই সম্পর্কে কোনো আইডিয়া দেয় না, ঠিক আছে। কোনো ধরনের সেল ওরিয়েন্টেড যদি কোনো ব্যতিক্রম থাকে সেইগুলো সম্পর্কে কোনো আইডিয়া দেয় না। তো পরবর্তী যত দিন গেছে তত টেকনোলজি মডিফাইড হয়েছে, নানা বিজ্ঞানী এদের ওপর কাজ করেছে, ক্রোমোজোম আবিষ্কৃত হয়েছে, মাইটোসিস সেল ডিভিশন আবিষ্কার হয়েছে। তো নানা ধরনের এই ডিসকভারিগুলো হতে হতে তখন সেল থিওরিকে আবার নতুন করে সাজানো হলো এবং সেল থিওরিকে এখন বলা হয় সেল ডক্ট্রিন। এটা সেল থিওরির আধুনিক নাম এবং এটাকে পরিমার্জিত করা হয়েছে, যার মধ্যে ওই স্ট্রাকচারাল ইউনিটের সাথে সাথে ফাংশনাল কথাটাকে অ্যাড করা হয়েছে, যে শুধুমাত্র এটা
স্ট্রাকচারই বিল্ড করে না, এটা ফাংশনালিও গোটা একটা জীবদেহকে সেলই রান করায়, বা এটাকে এখন তো খুব ভালো কথা বলা হয় যে ফিজিওলজিক্যাল ইউনিট। যে কোনো একটা জীবদেহের ফিজিওলজিক্যাল ইউনিট হলো সেল। তো সেলের যদি আমরা ডেফিনেশন সম্পর্কে দেখি, তো আমরা কিন্তু ক্লাস 11 বা ক্লাস 9-এর সিলেবাসেও সেল ছিল। 9-এর সাথে 11-এর পড়াশোনার কিন্তু খুব মিল। তো 9-এর বইটা বাড়িতে একবার যদি সময় পাও, যত তাড়াতাড়ি হয় সেটাকে পড়ে ফেলো, তাহলে 11-এর বইটা পড়তে কিন্তু তোমাদের খুব সুবিধে হবে। ঠিক আছে, তোমরা 1.5 বছর ধরে ক্লাস 10 পড়েছো, তো 9-এর জিনিস ভুলতে বসেছো। 9-এর এই পাতলা বইটা একবার পড়ে নাও, তারপরে যা কিছু এই 11-এর যে বড় সাইজের বইগুলো সেগুলোকে পড়া শুরু করবে, দেখবে প্রচুর মিল আছে। হ্যাঁ, প্রায় 80% মিল পাবে, কারণ এটা ফান্ডামেন্টাল বায়োলজি। এটার উপরেই তোমাদের কলেজ বা নিট এই পরের দিকের পড়াশুনোটার ভিতটা তৈরি হবে এখন। ঠিক আছে, তাই থরলি পড়বে। সহজ সাবজেক্ট, ইন্টারলিঙ্কিং সাবজেক্ট। বায়োলজি ইজ লাইক স্টোরি, একটা লং স্টোরি যার সিকুয়েল প্রিকুয়েল সব আছে, তো প্রত্যেকটা ইন্টারলিঙ্কড। তো একটা চ্যাপ্টার পড়তে পড়তে আরও 4টে চ্যাপ্টার সম্পর্কে তোমাদের কিন্তু আইডিয়া রাখতে হবে, ইন্টারলিঙ্কগুলো বুঝতে হবে, তাহলে তোমার কাছে বায়োলজি খুব একটা কঠিন মনে হবে না। আচ্ছা, তো 1932-তে আমরা দেখব নল এবং রুস্কা দুজন রাশিয়ান মিলে প্রথম ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করলো, এবং একটা নতুন দিগন্ত খুলে গেল হলো মাইক্রোস্কোপিক প্রাণীদের জন্য। লাইক ভাইরাস, এত ছোট সেটাকে দেখা যায় না, 0.001 মিউ। এটা এত ছোট যে এটাকে দেখা যায় না, একটা অকোষীয় জীব, সেটাকে পর্যন্ত ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যেতে শুরু করলো। সরল অনুবীক্ষণ যন্ত্র, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, ইলেকট্রন মাইক্রোস্কোপ সম্পর্কে আমরা ক্লাস 8-এও কিন্তু পড়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তাই না? তো এখন অয়েল ইমালশন মাইক্রোস্কোপ বা স্ক্যানিং ট্যালেনিং মাইক্রোস্কোপ, এই ধরনের মাইক্রোস্কোপগুলোও কিন্তু অনেক অত্যাধুনিক মাইক্রোস্কোপ রয়েছে। ঠিক আছে, ছোট ছোট সাইজের হয়, টেবিলে বসিয়ে কাজ করানো যায়। তো নানা ধরনের মাইক্রোস্কোপ তৈরি হয়েছে। যত টেকনোলজি উন্নত হয়েছে তত কিন্তু আমরা দেখেছি যে বায়োলজির ডিসকভারি বেড়েছে, তার অ্যাপ্লিকেশনস বেড়েছে, মানুষের অনেক সুবিধে হয়েছে, নানা ধরনের অ্যান্টিবায়োটিক্স তৈরি হয়েছে। তো লাইফ সায়েন্সের তো অবভিয়াসলি কোনো একটা ইউজ আছে, না ইউজ হলে করোনা ভাইরাসকে আমরা প্রতিষেধক তৈরি করতে পারলাম কী করে, বা আমরা টিকা আবিষ্কার করতে পেরেছি কী করে। তো বায়োলজির কিন্তু স্কোপস আছে বা এটার ব্যবহার আছে। এনিওয়ে, তো চলে আসবো হলো, আমরা পড়ছিলাম হলো সেল ডক্ট্রিন সম্পর্কে বললাম, এবং সেলের ডেফিনেশন। সেলের ডেফিনেশনের ক্ষেত্রে আসবো যে প্রভেদক বেদ্য পর্দা দ্বারা আবৃত একটা মেমব্রেন থাকছে, তার ভেতরে প্রোটোপ্লাজম সমন্বিত, সেলফ রেপ্লিকেবল, যে নিজে নিজে নিজেকে ডাবল করতে পারে বা স্বপ্রজননশীল জীবদেহের গঠনগত এবং কার্যগত একককে আমরা বলবো সেল। তো এখানে আসলো প্রভেদক বেদ্য পর্দা, যেটা কিনা প্লাজমা মেমব্রেন বা একটা সেল মেমব্রেন বলতে পারো, কোষ পর্দা, সেটা দ্বারা আবৃত। তো আমরা সাধারণত জানি উদ্ভিদ কোষেও কোষ পর্দা থাকে, প্রাণী কোষেও কোষ পর্দা থাকে, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, যেটা উদ্ভিদ কোষে থাকে। এবং উদ্ভিদ কোষের এই কোষ প্রাচীরটার জন্যই উদ্ভিদ কোষ মরে যাওয়ার পরে এর বাকি বডিটাকে আমরা কাঠ হিসেবে পাই, তাই তো, বা এই স্ট্রাকচারটাকে একটা শুকনো ডাল হিসেবে পাবো। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে যেহেতু এরকম শক্ত সেলওয়ালের ব্যাপারটা থাকেন, তো প্রাণীরা মরে গেলেও পচে গেলে একদম নষ্ট হয়ে যায় শরীরটা, ঠিক? আচ্ছা, তো সেদিক থেকে আসবো হলো মডার্ন সেল থিওরি, সেল ডক্ট্রিন বলা হয়। এখানে আমরা পড়বো সেলের সম্পর্কে, যে সেল কত কী কী প্যারামিটার আছে, এদের মাপবো কী করে, সেলকে কী করে মাপা যায়। তো মাপার ক্ষেত্রে আমরা যে ধরনের এককগুলোকে পাবো, ধরো আমরা এসআই এককে কিন্তু পরিমাপ করি হলো মিটারে, তাই না? তো সেল খুব ছোট জিনিস, সেটাকে আমি মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছি। এবার মাপবো, সেই মাপার জন্য যে এককগুলো ব্যবহার করা হয় সেই এককগুলো হলো ধরো মাইক্রন, মিলিমাইক্রন, আর হলো অ্যাংস্ট্রম। ঠিক আছে, এখন ওই সব মিটারে কনভার্ট করিয়ে ফেলা হয়েছে, এসআই এককের মিটারে কনভার্ট করিয়ে ফেলার জন্য এই মাইক্রনের এখন নাম হয়েছে মাইক্রোমিটার, এই মিলিমাইক্রনকে এখন বলা হয় ন্যানোমিটার,
অ্যাংস্ট্রমের কোনো পরিবর্তন হয়নি, অ্যাংস্ট্রমের মতোই রয়েছে। এবং অ্যাংস্ট্রম সবথেকে ছোট ইউনিট সেল বা সেলের অর্গানেলিজগুলো মাপার জন্য, ঠিক আছে, মানে দৈর্ঘ্য প্রস্থ এগুলো মাপার জন্য। আচ্ছা, সম্পর্কগুলো একটু বলে দিই। ধরো 1 মিউ এম, এটা 1/1000 মিলিমিটার। 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ হলো 1 মিউ এম। এই 1 মিউ এমকে আমরা 1 মিউও বলতে পারি, যেহেতু দুটো একই জিনিস, বা এই দুটো মিলিমাইক্রন আর ন্যানোমিটারও একই জিনিস। আবার আমরা যদি মিউ এমের সাথে এনএম এর সম্পর্ক দেখি, মানে মাইক্রোমিটার এবং ন্যানোমিটারের মধ্যে সম্পর্ক দেখি, এই সম্পর্কটা কীরকম আসবে, যে 1 ন্যানোমিটার 1 মিউ এম এর 1000 ভাগের 1 ভাগ। অ্যাংস্ট্রমের সাথে যদি ন্যানোমিটারের সম্পর্ক দেখি, তাহলে দেখব 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 1/10 এমইউ বা এনএম, যা কিছু বলো, দুটো তো একই জিনিস। তো ন্যানোমিটারেরও 10 ভাগের 1 ভাগ হলো 1 অ্যাংস্ট্রম। তাহলে অ্যাংস্ট্রমটা খুব ছোট ইউনিট, এবং এগুলো সেল পরিমাপের একক। কোষ পরিমাপ করব, কোষ পর্দার ডায়ামিটার পরিমাপ করব, কোনো একটা সেলুলার অর্গানেলিজের পরিমাপ করব, তো দৈর্ঘ্য প্রস্থ সেই হিসাবে, ঠিক আছে, সেই হিসাবে পরিমাপের এককটা হলো আমাদের এই মাইক্রোমিটার, ন্যানোমিটার, অ্যাংস্ট্রম ইত্যাদি। দেন আমরা চলে আসব যে ছোট কোষ আর বড় কোষ। সব থেকে ছোট কোষ পৃথিবীতে কি আছে? মাইকোপ্লাজমা লেডলাই আর মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। তাদের ডায়ামিটার হয় 1 মাইক্রন, মানে মাইক্রোমিটার, 1 মিউ এম, ঠিক আছে। মাইক্রন মাইক্রোমিটার একই জিনিস, বারংবার বললাম। তো 0.1 মিউ এম হলো মাইকোপ্লাজমা লেডলাই এবং মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, পৃথিবীতে সব থেকে ছোট জীবকোষ। দেন চলে আসবো আমরা ধরো প্রাণী কোষের ক্ষেত্রে। সব থেকে বড় প্রাণী কোষ কি আমরা জানি? একটা ডিম হলো একটা কোষ, মুরগির ডিম একটা কোষ। দেখো নিউক্লিয়াসটা হলো কুসুম, আর বাকি সাইটোপ্লাজমটা হলো কুসুমের বাইরের যে সাদা অংশটা। তাহলে সব থেকে বড় ডিম কার? উট পাখির ডিম। তাহলে উট পাখির ডিম হলো সব থেকে বড় কোষ। আবার র্যামি উদ্ভিদের তন্তু, একটা উদ্ভিদ, তার তন্তুগুলো এরকম বড় বড় হয়, এক একটা তন্তুই এক একটা সেল। তো উদ্ভিদের ক্ষেত্রে এরকম লম্বা লম্বা জিনিস পাবো। মানুষের শরীরের সব থেকে বড় কোষ কি আছে? নিউরন বা স্নায়ু কোষ, সব থেকে বড় বড় লম্বা টাইপের কোষ। আর মানুষের শরীরে সব থেকে ছোট কোষ স্মল লিম্ফোসাইট, ক্ষুদ্র লিম্ফোসাইট কোষ। এটা মানুষের শরীরে সব থেকে ছোট ছোট কোষ, ঠিক আছে। তো মোটামুটি কোষ, বড় কোষ, ছোট কোষ, এগুলো সম্পর্কে একটা আইডিয়া বা ডেটা দেওয়া থাকে বইতে, সেই সম্পর্কে একটু বলে দিলাম। এবারে চলে আসব কোষের ভেতরে কি কি থাকে। একটা কোষের ভেতরে আমরা জানি যে কোষের একটা আবরক থাকবে, সেই আবরকটার নাম হলো সেল মেমব্রেন। এর বাইরে সেল ওয়াল থাকতে পারে যদি এটা উদ্ভিদ হয়, কিন্তু কোষ পর্দা তো থাকবেই, ঠিক আছে। সেল মেমব্রেন তো থাকবেই, সেল ওয়াল থাকতে পারে যদি এটা প্লান্ট হয় বা এটা ব্যাকটেরিয়া হয়, ফাঙ্গি হলেও থাকবে। তো সেল মেমব্রেন বাউন্ড ভেতরের যা কিছু আছে সেটাকে আমরা বলবো প্রোটোপ্লাজম। মানে একটা নিউক্লিয়াস থাকছে, আর সাইটোপ্লাজম থাকছে, আর থাকছে হলো সেলুলার অর্গানেলিজ। এই তিনটে জিনিসকে একসাথে ধরে আমি বলবো এটাকে বলে প্রোটোপ্লাজম। যা কিছু কোষের ভেতরে মেমব্রেন বাউন্ড হয়ে পড়ে রয়েছে সেটাকে বলবো আমরা প্রোটোপ্লাজম, এবং এটা সেলফ রেপ্লিকেবল, মানে স্বপ্রজননশীল। এর ভেতরে যে নিউক্লিয়াসটা রয়েছে, এই নিউক্লিয়াস শুরু থেকে একদম ধরো কোষ বললাম যে কেমোজেনির পদ্ধতির মাধ্যমে তৈরি হয়েছিল সমুদ্রের জলে, দেন কোয়াসারভেট, মাইক্রোস্ফিয়ার, প্রোটোবায়ন্ট, এগুলো যারা ক্লাস 12 বা ক্লাস 9 পড়েছো তারাও এগুলো সম্পর্কে অবগত, এই টার্মসগুলো সম্পর্কে। তো এই যে সেল আস্তে আস্তে মডিফাইড হতে হতে উন্নততর কোষ বা উন্নততর জীব তৈরি হলো, সেক্ষেত্রে নিউক্লিয়াস তো রাতারাতি এত সুন্দর কনস্ট্রাকশনে ছিল না যে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে ডাবল লেয়ার্ড, তার ভেতরে নিউক্লিওপ্লাজম থাকবে, ক্রোমাটিন সূত্র থাকবে, নিউক্লিওলাস থাকবে। এই 4 ধরনের কম্পোনেন্ট নিয়েই যে নিউক্লিয়াস হঠাৎ তৈরি হয়ে পড়েছে সেরকম কিন্তু নয়। সেলেরও ইভলিউশন হয়েছে, সেলও সময়ের সাথে সাথে মডিফাইড হয়েছে। তো প্রথম বিজ্ঞানী ডগ হার্টি
নিউক্লিয়াসের স্ট্রাকচারের বেসিসে কোনটা উন্নততর কোনটা অনুন্নততর তার উপরে বেস করে 3 ধরনের সেল সম্পর্কে ধারণা দিলেন। এখানে একটা কথা আসে, কথাটার নাম হলো ক্যারিয়ন। এটা একটা গ্রিক শব্দ। এই ক্যারিয়ন কথাটার অর্থ হলো নিউক্লিয়াস। ক্যারিয়ন থেকে কথাটা আসে ক্যারিয়ট, প্রোক্যারিয়ট, মেসোক্যারিয়ট আর ইউক্যারিয়ট। ঠিক আছে? তো এই প্রোক্যারিয়ট, মেসোক্যারিয়ট এবং ইউক্যারিয়টের ক্ষেত্রে কি দেখব? বাংলায় বলে প্রোক্যারিয়ট মানে আদি নিউক্লিয়াসযুক্ত, মেসোক্যারিয়টিক মানে মধ্য নিউক্লিয়াসযুক্ত এবং ইউক্যারিয়টিক মানে উন্নত এবং জটিল নিউক্লিয়াসযুক্ত। ঠিক আছে? তো প্রোক্যারিয়টসদের মধ্যে কাদেরকে পাবো? ব্যাকটেরিয়াদের পাবো, ব্লু গ্রিন অ্যালগিদের পাবো। আর অ্যালগি ভেবে আবার এটাকে ভেবো না এটা প্লান্ট। ঠিক আছে? এরা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, তো দ্যাটস ওয়াই ওরা যেহেতু সালোকসংশ্লেষ করতে পারে তাই এদেরকে অ্যালগি হিসাবেও বলে। আর পাবো হলো ধরো মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমাদের আমরা জানি পিপিএলও বলে। পিপিএলওর ফুল ফর্মটা একটু লিখে দিই, চট করে দেখে নাও। প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গ্যানিজম, এটাকেই বলে মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমার মধ্যেই একটু আগে দুটো জীবের নাম বললাম, মাইকোপ্লাজমা লেডলাই আর মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এরা 0.1 মিউএমের হয় এবং জীব কী বলে জীবজগতের সব থেকে ক্ষুদ্রতম জীব বা সব থেকে ক্ষুদ্রতম কোষ। মেসোক্যারিয়টসদের মধ্যে পড়ে ধরো সেরাটিয়াম, এটা একটা আদ্য প্রাণী। নকটিলিউকা, এটাও একটা আদ্য প্রাণী। আর বেশ কিছু অ্যালগি পড়ে যেগুলো হলো পাইরোফাইটা। পাইরোফাইটা অ্যালগি, পাইরোফাইটা অ্যালগির মধ্যে পড়ে ধরো জিমনোডিনিয়াম। ঠিক আছে? দেন লাল কালারের হয়, পাইরো কথাটার সাথে আগুনের একটা রিলেশন থাকে, তো সেই হিসাবে পাইরোফাইটা অ্যালগির মধ্যেও এই আমরা মেসোক্যারিয়ট সেল হিসাবে এদেরকে দেখতে পাই। ইউক্যারিওটিকদের মধ্যে তো আমরা সবাই পড়ি, যারা মডার্ন বা উন্নত যত প্লান্টস আছে বা যত অ্যানিমালস আছে সবগুলোকেই আমরা ইউক্যারিওটিক সেল পজেস করতে দেখব। তো আজকে আমরা পড়ব প্রোক্যারিওটিক সেল সম্পর্কে। যেহেতু আমরা দেখলাম এখানে ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি এবং আমরা মাইকোপ্লাজমা পাচ্ছি, তো তিনটের আলাদা আলাদা করে পড়ার দরকার নেই। এরা মোটামুটি একই রকমের স্ট্রাকচারের হয়, তো আমি একটা স্ট্রাকচারের মধ্যেই যা যা ডিফারেন্সেস থাকে বলে দেবো। শুরু করি। প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল, যখনই প্রোক্যারিওটিক সেলের কথা আসবে তাহলে প্রথমেই পাবো হলো একটা প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের বাইরে থাকবে একটা লেয়ার, সেটাকে আমরা বলবো ব্যাকটেরিয়াল সেল ওয়াল। যেহেতু বাইরের দিকে তৈরি হচ্ছে তো এটাকে বলবো আমরা একটা ব্যাকটেরিয়াল সেল ওয়াল। ব্যাকটেরিয়াল সেল ওয়াল কী দিয়ে তৈরি হবে? প্লান্ট সেল ওয়াল কী দিয়ে তৈরি হয়? সেলুলোজ দিয়ে। কিন্তু ব্যাকটেরিয়াল সেল ওয়াল কিন্তু সেলুলোজ দিয়ে তৈরি হয় না। ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হয় পেপটাইডোগ্লাইক্যান, যেটাকে এখন মিউরিয়েনও বলা হয় বা মিউকোপেপটাইডও বলে। এটা তো হলো সেল মেমব্রেন, সিএম। এই কিন্তু সব, এই সিএমটাই কিন্তু কোষকে ধরে রাখে, প্রোটোপ্লাজমকে ধরে রাখে। আচ্ছা, এই যে সেল ওয়ালটা রইল ব্যাকটেরিয়াল সেল ওয়াল, এর বাইরেও আরেকটা লেয়ার পাওয়া যায়। একটু মোটা করে আঁকছি। এর বাইরে আরেকটা লেয়ার পাওয়া যায়, এই লেয়ারটাকে বলবো গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স, এটাকে সেল কোটও বলে। এই কথাটা, গ্লাইকোক্যালিক্স কথাটাকে প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী বেনেট।
আরে বিজ্ঞানী বেনেট প্রথম গ্লাইকোক্যালিক্স কথাটাকে প্রবর্তন করেন। এবার এই গ্লাইকোক্যালিক্সের আবার দুটো পার্ট হতে পারে। যদি গ্লাইকোক্যালিক্স হার্ড হয়, খুবই শক্ত, তাহলে পরে এই হার্ড গ্লাইকোক্যালিক্সকে বলা হবে ক্যাপসিউল। এখানে বোধহয় লিখলে দেখা যাবে না, একটু ওপর দিক করে লিখি। গ্লাইকোক্যালিক্সকে যদি আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো, যদি হার্ড হয় তাহলে এটাকে বলা হয় ক্যাপসিউল, আর যদি একটু লুজলি বাউন্ডেড হয় বা এর ভেতরে যদি ইন্টারনালি এটার স্ট্রাকচারটা একটু লুজ হয়, একটু চিপচিপা বা চ্যাটচ্যাটে টাইপের হয়, তাহলে এই সফট সেল কোডটাকে আমরা বলবো স্লাইম মেমব্রেন বা স্লাইম স্তর। ঠিক আছে, তো ক্যাপসুল কী হবে? শক্ত হবে, আর স্লাইম স্তর কী হবে? একটু চ্যাটচ্যাটে বা পাতলা টাইপের হবে। তাহলে এখানে আমরা পরপর তিনটে বহি আবরক পেয়ে গেলাম কোষের বাইরে। ব্যাকটেরিয়াল সেল ওয়ালের বাইরের স্ট্রাকচারে আমরা সেল মেমব্রেন পেলাম, পেপটাইডোগ্লাইকেন দিয়ে স্ট্রাকচার পেলাম, এবং আমরা সেল কোট বা গ্লাইকোক্যালিক্স পেলাম। ভেতরে কি থাকবে? এর ভেতরে থাকবে একটা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, যেটা অবভিয়াসলি একটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। এটা একটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, এবং এর দেখো কোনো আউটার কভারিং নেই, লাইক কোনো নিউক্লিয়ার মেমব্রেন নেই। তার মানে এটাকে নেকেড বা নগ্ন ডিএসডিএনএ বা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম হিসাবে বলবো। একে যে সাইটোপ্লাজমীয় জায়গায় একে অবস্থান করতে দেখা যায়, সেই অবস্থানটাকে বলা হয় নিউক্লিয়েড। ঠিক আছে, নিউক্লিয়েড। এরই আরেক নাম হলো জেনোফোর। ঠিক আছে, একে আবার জেনোফোরও কিন্তু বলে। নিউক্লিয়েড বা জেনোফোর। ওকে, এই যে ডিএসডিএনএ রয়েছে বা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা রয়েছে, এটা ওর বেসিক জেনেটিক এলিমেন্ট, যেটা ওর জীবন বা ওর প্রাণের সঞ্চারটা ঘটায়। এই কোষের মধ্যে কি কি কাজ হবে, ব্যাকটেরিয়া কি তৈরি করবে, কি না তৈরি করবে, এর পুরো প্রাণটাই হলো বা এর আইডেন্টিটিটাই হলো এই ডিএনএটা। এবার এই ডিএনএর বাইরেও আমরা আরও কিছু ছোট ছোট সার্কুলার ডিএনএ এর মধ্যে দেখতে পাবো, যেগুলো কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড হয়। এগুলো একটাও থাকতে পারে, 100টার কাছাকাছিও থাকতে পারে। ক্লাস 12-এ যারা পড়ছো তারা বায়োটেকনোলজিতে এগুলোকে পড়েছো। এর নাম হলো প্লাজমিড। ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ অ্যাপার্ট ফ্রম ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। এবার এই প্লাজমিডগুলো তারাও সেলফ রেপ্লিকেবল, এরাও নিজেদের রেপ্লিকেশন ঘটাতে পারে, আপনি নিজের সংখ্যা বাড়াতে পারে। সাধারণত যদি ব্যাকটেরিয়াল সেল ডিভিশন হয়, কি হবে? বাইনারি ফিশন হবে, তাই না? মাঝখান থেকে কেটে দুটো আলাদা তৈরি হলো, তখন গিয়ে ধরো ব্যাকটেরিয়াল ডিএনএ রেপ্লিকেশন করলো। কিন্তু একটা সুস্থির ডিএনএ, সুস্থির ব্যাকটেরিয়া যার সেল ডিভিশন হচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে প্লাজমিড ডিভিশন হতে পারে। এবং প্লাজমিড সেলফ রেপ্লিকেবল বিকজ এদের প্রত্যেকের ORI বলে রেপ্লিকেশন সাইট অবস্থান করে। মানে এটা অরিজিন সাইট। রেপ্লিকেশন নিয়ে যখন পড়বে ক্লাস 12-এ তখন এগুলো সম্পর্কে জানতে পারবে। তো ORI রিজিয়ন যেহেতু আমাদের ব্যাকটেরিয়াল ক্রোমোজোমেও থাকে, আবার আমি কিন্তু প্লাজমিডের মধ্যেও এই ধরনের ORI রিজিয়ন পাবো। তো সবাই সেলফ রেপ্লিকেবল, সবাই নিজের রেপ্লিকেশন করতে পারে। এই প্লাজমিড এখন যে বায়োটেকনোলজি রয়েছে, বায়োটেকনোলজিতে কিন্তু এই প্লাজমিডের খুব ভালো ব্যবহার হয়। এখন এটা ক্লোনিং ভেক্টর হিসেবে কাজ করে, নানা ধরনের অ্যান্টিবায়োটিক প্রস্তুতিতে, ইনসুলিন তৈরিতে। হ্যাঁ, এখন কিন্তু প্লাজমিডের ভালো ব্যবহার আছে। প্লাজমিড সম্পর্কে বলতে যখন এলাম, তাহলে প্লাজমিড সম্পর্কে আরেকটু ডেটা দিয়ে রাখি। আমরা সবাই জানি পেটের মধ্যে আমাদের কি থাকে? ইকোলাই থাকে, তাই তো? ইকোলাই ব্যাকটেরিয়া থাকে, এবং ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে এরকম একটা প্লাজমিড থাকে যার নাম হলো PBr322। এই PBr322 ধরো এরকম একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, যার ওপরে AMPR টেট AMPR বলে এরকম দুটো জিন থাকে। এই জিন দুটো থাকার জন্য কি হয়, এই প্লাজমিডটা যে ইকোলাইয়ের মধ্যে থাকবে
তারা অ্যাম্পিসিলিন এবং টেট্রাসাইক্লিন এই দুটো অ্যান্টিবায়োটিকের রেজিস্টেড হয়ে যাবে, মানে ওদের এই ইকোলাই ওই ধরনের অ্যান্টিবায়োটিকে মরে না। তো প্লাজমিডকে আমরা কিন্তু কয়েকটা উদাহরণ আমি দিয়ে রাখি, বেশ কয়েক ধরনের ভাবেই পাওয়া যায়। তো ধরো যেমন এফ প্লাজমিড যেসব ব্যাকটেরিয়ার থাকবে তারা পিলাই দ্বারা কনজুগেশন করতে পারবে বা যৌন জননে যেতে পারবে, ব্যাকটেরিয়া ফিউজ হয়ে গিয়ে একে অপরের জেনেটিক ম্যাটেরিয়াল দেবে একে অপরকে, এবং ও কিন্তু নিজেদের মধ্যে জেনেটিক ভ্যারিয়েশন আনতে পারে। সবসময় যে বাইনারি ফিশনে যাবে সেরকম নয়, ব্যাকটেরিয়াদের মধ্যেও কনজুগেশন হয়, যেটা একটা কাইন্ড অফ এ যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্ষেত্রেও কিন্তু এই এফ প্লাজমিড না থাকলে পরে ওর মধ্যে ওই প্রপার্টিটা তৈরি হবে না যে ও সেক্সুয়াল রিপ্রোডাকশানে যেতে পারছে অন্য একটা ব্যাকটেরিয়ার সাথে। তো তার জন্য দরকার হয় এফ প্লাজমিড। এই আর প্লাজমিড থাকলে পরে বিভিন্ন অ্যান্টিবায়োটিকের এগেনস্টে ওদের রেজিস্ট্যান্স তৈরি হয় বা প্রতিরোধী ক্ষমতা তৈরি হয়, অ্যান্টিবায়োটিক দিলেও মরে না। যেমন আমরা এখানেই উদাহরণ পাচ্ছি, ধরো অ্যাম্পিসিলিন আর টেট্রাসাইক্লিন, এগুলো দুটোই আর প্লাজমিড, মানে এই গোটা জিনিসটাকে আর প্লাজমিড বলা হবে যেহেতু এর মধ্যে দুটো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন নিয়ে বসে রয়েছে। দেন ধরো 3 নাম্বার হলো কোল প্লাজমিড যে ব্যাকটেরিয়ার থাকবে তার কলচিসিন নামক একটা অ্যান্টিবায়োটিক আছে, সেটার এগেনস্টেও রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাবে, কলচিসিন দিলেও সেই ব্যাকটেরিয়া মরবে না। 4 নম্বর ধরো রয়েছে টিআই প্লাজমিড দেখা যায় অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফ্যাসিয়েন্স নামক একটা ব্যাকটেরিয়ার মধ্যে, যেটা ধরো আখরোট গাছে ক্ষেত্রে ক্রাউন গল রোগ তৈরি করে, কাণ্ডের মধ্যে ঢুকে গিয়ে সে কাণ্ডের মধ্যে এরকম গুটি গুটি টাইপের স্ট্রাকচার তৈরি করে দেয়। তো তার ফলে দেখা যায় ভালো ফল প্রোডাকশন হলো না বা আখরোট সেভাবে তৈরি হলো না। তো ওয়ালনাট গাছে দেখতে পাবো আমরা অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফ্যাসিয়েন্স, এই ব্যাকটেরিয়াটার মধ্যে কিন্তু আমরা টিআই প্লাজমিড দেখতে পাবো, যে টিউমার সেল তৈরি করে, যে কোষের মধ্যে ঢুকবে সেই টোটাল কলার রিজিয়ানটাকে কিন্তু ও টিউমার ক্রিয়েট করিয়ে দেবে। তো এই টুকটাক প্লাজমিড সম্পর্কে আমরা আইডিয়া পেলাম। আর বায়োটেকনোলজিতে এই প্লাজমিড ভেক্টরগুলো ক্লোনিং ভেক্টর হিসাবে কাজ করে, এগুলোকে একটা কোষ থেকে আরেকটা কোষে, মানে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে কিন্তু প্লাজমিডকে প্রবেশ করিয়ে এই ব্যাকটেরিয়াটার শরীরে, প্রথম ব্যাকটেরিয়া যার শরীরে প্লাজমিডটা রয়েছে সে একটা যে প্রপার্টি নিয়ে হোল্ড করে রয়েছে, যদি আমি প্লাজমিডটাকে এর শরীরে প্রোভাইড করে দিতে পারি তাহলে কিন্তু এও এই নতুন গুণের অধিকারী হয়ে যাবে। তাহলে প্লাজমিড থেকে আমরা এটা বুঝলাম যে প্লাজমিড কিন্তু কোনো একটা জেনেটিক বস্তু হিসেবে কাজ করে না ব্যাকটেরিয়ার মধ্যে, এটা আলাদা করে ওর শরীরে কিছু কিছু প্রপার্টি ইনক্লুড করে। যখন যেমন প্লাজমিডগুলো থাকবে সেই কোষটার ক্ষেত্রে বা সেই ব্যাকটেরিয়াটার ক্ষেত্রে নতুন নতুন কিছু ক্যারেক্টারিস্টিক্স মডিফাই করে দেখা দেবে। আচ্ছা, দেন চলে আসবো আমরা সেল মেমব্রেনের একটা ছোট্ট জিনিস। সেল মেমব্রেন অনেক সময় দেখা যায় যে ইনারলি ভাঁজ হয়ে গিয়ে তৈরি করে এরকম একটা স্ট্রাকচার, যেটাকে আমরা বলবো মেসোজোম। মেসোজোম ইনভ্যাজিনেশনের থ্রুতে তৈরি হয়। সেল মেমব্রেন সেলের ভেতরের দিকে ইনভ্যাজিনেশন করে তৈরি করে হলো মেসোজোম, এবং মেসোজোমের সেলুলার রেসপিরেশন করার ক্ষমতা আছে। এই সম্পর্কে স্টিভেনসন বলে একজন বিজ্ঞানী 1970 সাল কাছাকাছি এসে উনি এই ব্যাপারটা বলেন যে সেলুলার রেসপিরেশন করতে কিন্তু হেল্প করে। এটা নিয়ে এখনও যদিও চলছে, এক্সপেরিমেন্ট চলছে। মেসোজোম সম্পর্কে মানুষের খুব একটা বেশি আইডিয়া বা এটার ফাংশন সম্পর্কে খুব একটা আইডিয়া পাওয়া যায় না, কিন্তু মেসোজোম সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসনের জন্য দায়ী যে কোনো একটা ব্যাকটেরিয়ার মধ্যে। এছাড়া আমরা জানি যে ব্যাকটেরিয়ার মধ্যে কোনো মেমব্রেন বাউন্ড পার্টিকেলস বা কোনো অর্গানেলিস থাকে না, যেমন ধরো মাইটোকন্ড্রিয়া থাকে না, বা ধরো থাকে না আমাদের প্লাস্টিডস থাকে না, লাইক ক্লোরোপ্লাস্টিড বা অন্য কোনো ধরনের কোনো মেমব্রেন বাউন্ড কোনো ধরনের পর্দাবৃত কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। কিন্তু আমরা তো স্যার দেখেছি যে ব্যাকটেরিয়া কিছু কিছু আছে, যেমন রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরেলাম, ক্লোরোবিয়াম, ক্রোমাসিয়াম, এরা তো স্যার সালোকসংশ্লেষ করতে পারে। তাহলে এরা কী করে সালোকসংশ্লেষ করে? এখানেও দেখব আমরা এরকম সেমভাবে একটা সেল মেমব্রেনের এরিয়া ইনভ্যাজিনেটেড হয়ে গিয়ে একটা পর্দার মতন স্ট্রাকচার তৈরি করে, যার মধ্যে
আরে রে 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 আরে যার মধ্যে দেখব আমি যে এখানে ক্লোরোফিলের মতন কিছু রঞ্জক পদার্থ ও শোষণ করে। ক্লোরোফিলের মতো কিছু রঞ্জক পদার্থ পজেস করে, এদেরকে ব্যাকটেরিয় ক্লোরোফিল, ব্যাকটেরিয় ভিরিডিন, ধরো এটা সায়ানোফাইসিয়ান শৈবাল যদি হয় তাহলে সায়ানোফাইসিয়ান কিছু ক্লোরোফিল লাইক ডেরিভেটিভস এরা এখানে কালেক্ট করে রাখে। এই জিনিসগুলোকে বলা হয় বা এই অংশটাকে বলা হয় ক্রোমাটোফোর। এই অংশটাকে আমরা বলবো ক্রোম্যাটোফোর। ক্রোমো কথাটার সাথে রং সম্পর্কিতভাবে এই ক্রোমো কথাটাকে ইউজ করা হয়। তো ক্রোম্যাটোফোর বলে একটা অংশ থাকে যার মধ্যে ব্যাকটেরিয় ক্লোরোফিল বা ব্যাকটেরিয় ভিরিডিন এই টাইপের ক্লোরোফিল সদৃশ কিছু রঞ্জক পদার্থ থাকে যারা সালোক সংশ্লেষে হেল্প করে, যারা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া হয়। ঠিক আছে, তো এখানে প্লাজমিড সম্পর্কে আমরা পড়লাম, এর অরিজিনাল ডিএনএ সম্পর্কে আমরা পড়লাম। এছাড়া আমরা কিছু সেলুলার ইনক্লুশনস দেখতে পাবো। সেলুলার ইনক্লুশনস ইজ কাইন্ড অফ ধরো যেগুলো এরা সঞ্চিত করে, খাবার দাবার সঞ্চয় করে রাখে। এদের কাছে তো ওই বাড়িতে যেমন আমরা ডাব্বা ইউজ করি না, ডাব্বার মধ্যে কি থাকে, হলুদ গুঁড়ো, তারপরে চিনি, নুন, এরকম আলাদা আলাদা আমাদের রান্নাঘরের যে ছোটো ছোটো কৌটোগুলোয় থাকে। তো এর কাছে ওই রকম খাবার সঞ্চয় করার কোনো কৌটো থাকে না। ধরো উদ্ভিদের ক্ষেত্রে কি দেখি আমরা, এলাইওপ্লাস্ট, তার মধ্যেও ফ্যাট সঞ্চয় করে, অ্যালুরোনোপ্লাস্ট, তার মধ্যেও প্রোটিন সঞ্চয় করে, ভলিউটিন দানা, ঠিক আছে, বা ধরো অ্যামাইলোপ্লাস্ট যার মধ্যেও স্বেচ্ছার সঞ্চয় করে। কিন্তু এটা তো একদম প্রিমিটিভ একটা সেল, যেটাকে আমরা ব্যাকটেরিয়া বলছি। এর তো আবার সেল মেমব্রেন বাউন্ড কোনো ধরনের অর্গানেলিজ নেই। তাহলে পরে এখানে কি থাকবে, এমনি ছড়িয়ে ছিটিয়ে রাখবে। তো কোষের মধ্যে এমনি ছড়িয়ে ছিটিয়ে থাকে। কখনো গ্লাইকোজেন দানা পাবো আমরা, কখনো এখানে ফসফেটের কিছু গ্র্যানিউলস পেতে পারি, কখনো সায়ানোফাইসিয়ান স্টার্চের কিছু গ্র্যানিউলস পেতে পারি। এই গ্র্যানিউলসগুলো কিন্তু আমরা দেখতে হবে যে কী কী গ্র্যানিউলস পাওয়া যায়। এগুলোকে অ্যাজ এ হোল বলা হয়, এটা আবার কভার করে দেওয়াটা ঠিক না, কভার করলে তোমরা ভাববে আবার এটা মেমব্রেন বাউন্ড হয়ে গেল। তো এই জিনিসগুলোকে বলবো, ওকে ওকে, তো এই জিনিসটাকে আমরা বলবো সেলুলার ইনক্লুশনস। এছাড়াও এই কোষের বাইরের দিকে আমরা প্রজেকশনস পাবো, আউটার যেসব প্রজেকশনস সেগুলোকে বলা হয়, ধরো ফ্লাজেলা পাওয়া যায়, এদের ফিমব্রি বা পিলি বলে দু ধরনের ক্যারেক্টার্স পাওয়া যায়, সিলিয়া পাওয়া যায় প্রোক্যারিওটসদের ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো এদের গমনাঙ্গ হিসাবে কাজ করে। ফ্লাজেলা ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি হয়। পিলি ফিমব্রি দুটো মোরাললেস একই রকমের জিনিস, শুধু ফাংশন আলাদা, কিন্তু এরা পিলিন প্রোটিন দিয়ে তৈরি হয়। একদমই, মানে আমাদের হাতে আর সময় নেই, তাই আপনাকে আমাকে এখানে থামাতেই হচ্ছে। আর যারা দর্শক বন্ধুরা রয়েছেন, আশা করছি আজকের এই জীববিদ্যা ক্লাসটা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখেছো, কারণ স্যার কিন্তু খুব সুন্দর এঁকে এঁকে বুঝিয়ে দিয়েছেন, তাই কোথাও কোনো সমস্যা হবার কথা নয়। আর অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাবো, কারণ যিনি একটা ভাস্ট চ্যাপ্টার, সেটাকে যতটা সম্ভব আপনি খুব সুন্দর সংক্ষেপে চেষ্টা করেছেন। সেই জন্যই মানে খুব সুন্দরভাবে আজকে আপনি এই ক্লাসটা করিয়েছেন। এবং যারা দর্শক বন্ধুরা আজকে ক্লাসটা মিস করেছো তাদেরকে জানাবো যে অবশ্যই এই ক্লাসটা ইউটিউব এবং ফেসবুক দুটো জায়গাতেই তোমরা পেয়ে যাবে। তাই যদি কোথাও বুঝতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা ওই চ্যাপ্টারটা বা এই প্রোগ্রামটা আরও একবার দেখে নিতে পারো। এবং স্বাভাবিকভাবেই আমরা প্রত্যেক দিন এইভাবেই অন্যান্য চ্যাপ্টার নিয়ে টিচারদের নিয়ে হাজির হই। আবারও গতকাল দেখা হবে তোমাদের সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করছি এডুকেশন অনলাইন। দেখতে থাকো সিটিভিএন।